ছোটবেলা থেকে আমি আমার দাদা দাদিদেরকে দেখে এসেছি যারা গ্রামের মানুষ তাদের বিশেষ করে শারীরিক ক্ষমতা বা শারীরিক যে একটা শক্তি এটা বিশেষ করে গ্রামের মানুষের অনেক বেশি থাকে। আমি তার প্রমাণটা আজকে আমি পেলাম। বন্ধুরা, আমার বাসার কাজের ছেলে আসলে ওর এত পাওয়ার, এত শক্তি যেটা আমি আসলে একেবারেই কল্পনাও করতে পারিনি। যে শক্তি আমার স্বামী কখনো আমার সঙ্গে দেখাতে পারে নাই, যেটা আমার হাজব্যান্ড কখনো আমাকে ওইভাবে তৃপ্তি দিতে পারে নাই, মজা দিতে পারে নাই। তো আমার বাসার সাধারণ একটা কাজের ছেলে, নাম তার জামাল, ঠিক আছে? হ্যাঁ, সে এতটা পাওয়ারফুল, এতটা শক্তিশালী, এটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। ও আমাকে বলেছিল, ম্যাডাম আপনি শুধু আমাকে একটা সুযোগ দিয়ে দেখেন, আমি আপনাকে পর্যাপ্ত পরিমাণ সুখ দিব, আনন্দ দিব, আপনি অনেক মজা পাবেন, বিশেষ করে দোলাবাড়ির চাইতেও আমি আপনাকে বেশি আনন্দ দিব। আসলে আমি সেদিন অবাক হয়ে পড়েছিলাম। পরে ওকে আমি একটা সুযোগ দিয়েছিলাম, ঠিক আছে। তারপর বন্ধুরা, আমি নিজেই অবাক হয়ে পড়েছি। আসলে বন্ধুরা, আমার বিয়ে হয়েছে সবেমাত্র ৩ বছর হলো। তবে আমার হাজব্যান্ড এখন আমার সঙ্গে থাকে না। আমার হাজব্যান্ড আসলে কিছুদিন আগে আমাকে ছেড়ে সে লন্ডনে চলে যায়, আর ও একটা মেয়েকে বিয়ে করে সে লন্ডনে চলে যায়। এখন বর্তমানে আমি একাই আছি, আর আমার এক বাচ্চা হয়েছে, আমার একটা মেয়ে হয়েছে। তো আমার মেয়েটার বয়স খুবই ছোট, ২.৫ বছর বয়স ওর, খুব একটা বেশি বড় হয় নাই। তো আমার মেয়েটা ছোট, কিন্তু বন্ধুরা আমি প্রেম করে বিয়ে করার কারণে আমার মা বাবা আমাকে কখনোই তারা মেনে নেয় নাই, এবং তারা আমাকে ত্যায্য করে দিয়েছে। মা বাবা আমার সাথে তারা যে ধরনের সম্পর্ক ছিল সব ধরনের সম্পর্ক তারা ছিন্ন করে ফেলে। আমার সঙ্গে তারা আর কোনো সম্পর্কই রাখে নাই। শুধুমাত্র আমি প্রেম করে বিয়ে করেছি বলে তাদের সম্মানে আঘাত লেগেছে। আমার মা বাবা ছিল মোটামুটি একটু বলা চলে মধ্য ফ্যামিলিতে, একটু ভালো একটু পরিবারের, তারা টাকা পয়সা সব কিছুই তাদের মোটামুটি আছে, একটু ভালো ফ্যামিলি বলা চলে, ব্যবসা বাণিজ্য আছে। আর আমি যেহেতু তাদের সন্তান, আমি আসলে অনেক বেশি পড়াশোনা করেছি, কিন্তু এখন আমার ফ্যামিলি আমাকে ত্যাগ করার জন্য এবং আমার হাজব্যান্ড আমাকে চলে যাওয়ার কারণে আমাকে একটা চাকরি করতে হয়, এবং আমি একটা ব্যাংকে ৮ ঘন্টা চাকরি করি। কিন্তু বন্ধুরা, বাসায় আমার মেয়েটা একা একা থাকে, সেখানে আমাকে কাজের মেয়ের কাছে আসলে রেখে যেতে হয়, কিন্তু কাজের মেয়েটা ঠিকঠাকভাবে আসলে দেখাশোনা করেন না। কিছুদিন আগে আমার বাড়িতে হঠাৎ করে খবর আসলো যে আমার এক চাচাতো বোনের আসলে বিয়ে হবে। তখন আমার চাচাতো বোন আমাকে ফোন করে বলল, আপু তুমি আমার বিয়েতে আসতেই হবে। দেখো তুমি চাচা চাচিদের সাথে তোমার সম্পর্ক আছে কি নাই, তারা তোমাকে মেনে নেবে কিনা নেবে আমি কোনো কিছু জানতে চাই না, কিন্তু তোমাকে আমার বিয়েতে আসতেই হবে। তুমি যদি আমার বিয়েতে না আসো তাহলে আমি বলে দিলাম আপু আমি বিয়েই করব না, কারণ আমি ছোটবেলা থেকে তোমার সঙ্গে বড় হয়েছি। যাই হোক, আমার খুব একটা বেশি ছোট না, আমার ৫ বছরের ছোট। তো ওর বিয়ে হচ্ছে পারিবারিকভাবে, ঠিক আছে। তো আমার মা বাবাও চেয়েছিল বন্ধুরা আমাকে পারিবারিকভাবে তারা একটা বিয়ে দিতে, কিন্তু আমি তাদের কথা অবাধ্য হয়ে অমান্য করে আমি নিজেই প্রেম করে একটা ছেলেকে আমি বিয়ে করেছিলাম। বিয়ের পরে আমি জানতে পারি ছেলেটা খুব একটা বেশি ভালো না, ও আরও অনেকগুলো মেয়ের জীবন নষ্ট করেছে, ওরা অনেকগুলো রিলেশন করেছিল। এটা আমি আসলে বিয়ের আগে কোনোভাবেই জানতে পারি নাই। আমি বিষয়টা জানতে পারলাম বিয়ের পরে, ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গেছে, অনেক বেশি লেট হয়ে গেছে। আর ততক্ষণে আমি প্রেগনেন্ট, আমার গর্ভে আসলে অসন্তান। এমন অবস্থায় ও আমাকেও তখন তৎক্ষণাৎ ছেড়ে আর একটা লন্ডন প্রবাসী মেয়ের সঙ্গে হাত ধরে পালিয়ে তার সঙ্গে চলে যায়। এখন আমি এমন এক পর্যায়ে আছি বন্ধুরা, আমি না পারতেছি আমার বাড়িতে যেতে, মা বাবার সামনে গিয়ে মুখ তুলে তাদের সামনে দাঁড়াতে, না পারতেছি আমি ওর বাসায় যেতে, কারণ ওরগুলোর ঠিকানা আমি জানি না। আমাকে একটা ফেক ঠিকানা দিয়েছিল, ফেক নাম বলেছিল। আমি ওর প্রেমে একেবারে অন্ধ ছিলাম, হাবুডুবু খেয়ে ফেলেছিলাম। ছেলেটা অনেক সুন্দর ছিল, স্মার্ট ছিল। আসলে আমরা মেয়েরা এটাই ভুল করি, আমরা ভাবি সুন্দর এবং স্মার্ট ছেলে হলেই আমাদের আর কোনো কিছু লাগবে না। কিন্তু বন্ধুরা, সুন্দর মানুষের থেকেও সবচেয়ে বেশি দরকার হচ্ছে সুন্দর একটা মনের। যেই ছেলে মন মানসিকতা সুন্দর, হ্যাঁ, যেই ছেলে পরিবারের দায়িত্ব নিতে জানে, সেই হচ্ছে আসল মহাপুরুষ, তাকেই বলে পুরুষ। তো এরকম সমাজে অনেক পুরুষ মানুষ আছে, অনেক ছেলে আছে যারা বিয়ের প্রবলেম দেখিয়ে মেয়েদেরকে আসলে দিনের পর দিন ভোগ করে তাদের থেকে টাকা পয়সা খায়। আর আমরা মেয়েরা আসলে তাদের প্রতি দুর্বল হয়ে এই কাজটা কিন্তু আমরা করে যাই দিনের পর দিন, রাতের পর রাত। তো এমনটা আমরা কখনোই করা উচিত না, ঠিক আছে? এই ভুলটা কিন্তু আমরা বারংবার করে যাই। তো বন্ধুরা, যাই হোক, আমার নাম হচ্ছে ইশরাত। আমি আজকে আমার জীবনের এক সত্য ঘটনা তোমাদের সঙ্গে তুলে ধরতেছি। বন্ধুরা, আমি জানি তোমরা অনেক গল্প শোনো, তবে আজকের এই গল্পটা হচ্ছে একেবারে বাস্তব ধরনের একটা গল্প। এই গল্পটা শুনলে তোমরা অনেক কিছুই বুঝতে পারবে, অনেক কিছু জানতে পারবে। তো তোমরা এই গল্পটা দেখে অনেক কিছু শিক্ষা নিতে পারবে। যাই হোক বন্ধুরা, আমার বাড়ি হচ্ছে বাংলাদেশের একটি মফস্বল গ্রামে। বর্তমানে আমি শহরে বসবাস করি, যেহেতু আমি একটা ব্যাংকে
ব্যাংকে হেড অফিসে চাকরি করে মোটামুটি ভালো একটা স্যালারি অ্যামাউন্ট আমি পাই। আর আমি একটা ফ্ল্যাট বাসা নিয়ে এখানে বসবাস করি শহরে, ঠিক আছে? তো যাই হোক, আমি বর্তমানে কলকাতা শহরে আছি, আর এই কলকাতা শহরের একটা ব্যাংকে আমি জব করছি। এখন আমি যাব হচ্ছে গ্রামে, যাব হচ্ছে, হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে মূলত ত্রিপুরা, ইন্ডিয়ার ত্রিপুরাতে। তো আমি সেখানেই যাব। তো বন্ধুরা, কিছুদিন আগে আমি চিন্তা করতেছিলাম আমি মানে কি করব না। আমি ভাবতেছিলাম যে আসলে আমার কি আমার চাচাতো বোনের বিয়েতে যাওয়া ঠিক হবে? সেখানে তো আমার মা বাবা আসবে, আত্মীয় স্বজন অনেকেই আসবে। তাছাড়া আমার বিয়ের খবরটা তো অনেকেই জানে। হ্যাঁ, আসলে আমি তাদের সামনে মুখ উঁচু করে কিভাবে দাঁড়াবো বা কিভাবে কি করব? অনেকেই অনেক কথা বলবে, তাছাড়া আমার মেয়েও থাকবে আমার সঙ্গে। আমি কোনো কিছুই ভেবে পাচ্ছিলাম না। এক প্রকার সিদ্ধান্ত আমি নিয়ে নিলাম, যা যা হবার হবে। মুখে তো কত কিছুই বলবে, কত কথা উঠবে, সব কথা আর কান দিব না, সব কথার জবাব দিব না। যেটা প্রয়োজন মনে করবো সেটাই জবাব দিব। আমি এক প্রকার চিন্তা করে নিলাম, ডিসিশন নিয়ে নিলাম যে যেহেতু আমার চাচাতো বোন, সে আসলে আমাকে অনেক সম্মান করে, অনেক ভালোবাসে আমাকে। আর যেই জায়গায় আমার চাচা নিজে আমাকে বলেছে যাওয়ার জন্য, চাচি আমাকে বলেছেন, সেই জায়গায় আমার মা বাবা রাজি থাকলে বাকি, না থাকলে বাকি, আমি তাদের সঙ্গে প্রয়োজন হলে খুব একটা বেশি কথাবার্তা বলবো না, বিয়ের দিকে ফোকাস থাকবো। আর আমাকে বলেছিল বিয়ের 2 দিন আগেই যেতে। এদিকে আমি বৃহস্পতিবারেই আমি চলে গেলাম। তো বন্ধুরা, চলে যাওয়ার পর আমার চাচাতো বোনের বাড়িতে আমি গিয়ে যখন উঠলাম, তখন আমি এটা চলে গেলাম তাদের বাড়িতে। আমার চাচা চাচি সবাই আমাকে দেখে অনেক বেশি খুশি হয়েছে। ততক্ষণ পর্যন্ত আমার মা বাবা কেউই আসে নাই। আমি যেহেতু বিয়ের 2 দিন আগে চলে গিয়েছিলাম, তখন ওরা সবাই অনেক বেশি খুশি হয়েছিল। বিশেষ করে আমার চাচাতো বোন জেরিনও অনেক বেশি খুশি হয়েছিল। আমাকে বলেছিল, আপু তুই এসেছিস। আসলে সত্যি কথা বলতে আমি তো একদমই বিশ্বাসই করতে পারতেছিলাম না যে তুই সত্যি আসবি। আমি তো এক প্রকার ভেবে নিয়েছিলাম যে তুই আসবি না। যাই হোক, তুই এসেছিস, আসলে আমি খুব খুশি হয়েছি, আমার অনেক ভালো লাগছে। তো না, তুই তোর রুমে চলে যায়, যে এটা তোর রুম, ঠিক আছে, ইয়ে কর। আর আমার মেয়েকে সবাই আদর করছিল, আমার চাচা চাচি, তারপর জেরেন থেকে শুরু করে সবাই। কিন্তু ও আসলে কারো কোলে আমি দেখেছি কোনোভাবেই থাকতেছে না। ও আসলে ওর মার কোল ছাড়া কারোর সঙ্গে খুব একটা বেশি যায় নাই। তো দাদা দাদির সম্পর্ক কি, নানা সম্পর্ক কি, ও আসলে খুব একটা বেশি জানেও না, চেনেও না ওরকম, ঠিক আছে? এই জন্য কারো কোলেই যেতে চায় না। তো ওদের বাসায় একটা কাজের লোক ছিল, তো নাম ছিল তার হচ্ছে জামাল। তো হঠাৎ করেই জামাল বলল, ম্যাডাম আপনি বরং যান ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসুন, ততক্ষণ আমি আপনার মেয়েকে কোলে নিচ্ছি, ও আমার কোলে থাকবে। এই কথা বলে ওর কোলে যেতেই দেখলাম আমার মেয়ে মানে কেমন যেন শান্তশিষ্ট হয়ে গেছে। ও কোনোভাবে যেন কান্নাকাটি করতেছে না, একেবারে একটা ভদ্র একটা মেয়ে হয়ে গেছেন। মনে হচ্ছে ও ওর বাবার কোলে গিয়েছে, এমন একটা ভাব। আসলে ছোটবেলা থেকেই আমার মেয়েটা বাবার অভাব আসলে কোনোভাবে পূরণ করতে পারতেছি না আমি। ঠিক আছে, যাই হোক, আমার আসলে চাচা চাচির বাসায় একটা কাজের ছেলে ছিল, জামাল। ওর কোলে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওর কান্নাকাটি একেবারে পুরো বন্ধ হয়ে গেছে। আমি তো পুরো অবাক। তখন আমি একটা মুচকি হাসি দিয়ে আমি বললাম, ঠিক আছে ভাই, তুমি ওকে একটু দেখে রেখো, আমি ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই, আসতে খুব গরম লেগেছে, আমি একটু গোসল টোসল করে আসি। তারপর বন্ধুরা, আমি গোসল করে একটা গ্রামের একটা ড্রেস পরে নিলাম, যেটা ইন্ডিয়ান ড্রেস। এই ড্রেসটা পরার পর আমি আসলে সবাইকে নিয়ে একটু আড্ডা দিয়েছিলাম। আমার অনেক ভালো সময় কাটতেছিল তাদের সঙ্গে। আর এদিকে আমার মেয়েটাকে ফিটার খাওয়াচ্ছিল, দুধ খাওয়াচ্ছিল, কাজের ছেলেটাও খুব দেখাশোনা করছে। ও আমাকে একদিন বলতেছে, ম্যাডাম, আমি ওকে জিজ্ঞাসা করলাম, বাহ, তুমি তো আমার মেয়েটাকে খুব আপন করে নিয়েছ। আমার মেয়ে তো কারো কোলে থাকতে চায় না, ও তো দেখতেছে তোমার কোলে বেশ ভালোভাবেই থাকতেছে, তোমাকেও চিনে না, জানে না, কিন্তু তুমি ওর কোলে তো খুব আরাম করে দেখতে থাকতেছে। তখন আমি মেয়েকে জিজ্ঞাসা করলাম, কি আম্মু, তুমি কার কোলে আছো? আঙ্কেলের কোলে আছো? হ্যাঁ, মামা লাগে তোমার? মামা? বাহ, আমার মেয়েটাও বেশ খুশি জামালকে পেয়ে। আর জামালও একটু বাচ্চা টাইপের ছেলে, তো খুব একটা বেশি বড় সড় না, ওর বয়স খুব বেশি হলে 16-17 হবে। তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? ও আমাকে বলছে, আমার নাম জামাল। আমি ওকে বললাম, তুমি এই বাসায় কি কাজ করো? কই আগে তো তোমাকে দেখি নাই। ও আমাকে বলল, আসলে ম্যাডাম, আমি এ বাসায় কাজ করি না, আপনার যে চাচা খলিল স্যার, আমি ওনার দোকানে কাজ করতাম। আসলে দোকানটা ম্যাডাম ছেড়ে দিয়েছে। ম্যাডাম, আপনি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবেন? আসলে আমি না খুব গরিব, আমার মা বাবা নিজেরাও আসলে কৃষি কাজ করে, আমাদের সংসারটা কোনো রকম চলে ম্যাডাম। আমি আসলে পড়াশোনা করেছিলাম, কিন্তু এখন আর পড়াশোনা করি না টাকার অভাবে, আর এখন আর পড়াশোনা করতে ইচ্ছাও করে না, আমার ভালোও লাগে না, ঠিক আছে, না করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে। ম্যাডাম, আপনি কি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবেন? আমি না খুব অসহায়, আসলে স্যারের দোকান ছিল তো আগে বাজারে,
স্যার নাকি শুনেছি তার মেয়ের বিয়ে দেওয়ার পরে ওই দোকানটা তিনি ছেড়ে দেবেন। তখন তো আমার চাকরিটা চলে যাবে। আপনি কি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবেন ম্যাডাম? আমার না খুব উপকার হবে। আসলে ছেলেটার কথা শুনে আমার খুব মায়া লাগলো। তখন আমি দেখলাম আমার মেয়ে ঈশা ওর কোলে খুব সুন্দরভাবে আসলে থাকতেছে। আসলে তাছাড়া আমি যখন ব্যাংকে চলে যাই সকালে, তখন আমার বাসায় একটা ছেলে লাগে বা একটা মেয়ে, যে কেউ হলেই হলো। তাছাড়া একটা ছেলে হলে আমার সুবিধা হয়, যেমন বাজার হাট করা থেকে শুরু করে কাঁচামাল, সবজি, চাল, গ্যাস, তেল যাবতীয় বাজারঘাট মানে সবকিছু আনতে পারবে, করতে পারবে। এটা যেমন একদিকে সুবিধা হবে, একটা ছেলে মানুষ যদি বাসায় থাকে এই সব দিক দিয়ে একটা মানে সুবিধা হয়, একটা হেল্প হয়। ঠিক আছে। তাছাড়া ওকে আমি তখন জিজ্ঞাসা করলাম, তুমি কি সব কাজ করতে পারবে? এই যেমন ধরো বাজার হাট, তারপর হচ্ছে আমার মেয়েকে দেখাশোনা করা, হ্যাঁ, তারপর ধরো বাসায় টুকিটাকি কাজকাম, এগুলো কি করতে পারবে? ও আমাকে বলল, ম্যাডাম আমি সব কাজ জানি। আমি রান্নাবান্না থেকে শুরু করে তালা বাসন ধোয়া থেকে শুরু করে কাপড় কাচা থেকে শুরু করে বাচ্চা কাচ্চা সামলানো আমি সব কাজ জানি। ম্যাডাম আসলে আমার ছোট বোনকে তো আমিই মানুষ করেছি। আমার মা বাবা দুজনে কাজে চলে যাওয়ার পর আমি বাসার রান্নাবান্না সমস্ত কিছু করি। ম্যাডাম আপনার কোনো চিন্তা, কোনো টেনশন করা লাগবে না। আপনার যত কাজ আছে সব কিছু আমি করে দেব। সত্যি কথা বলতে ছেলেটাকে আমার কাছে বেশ ভালো লেগেছে। তখন আমি মনে মনে ভাবলাম, বাহ, এরকম একটা ছেলেই তো আমি এতদিন খুঁজতেছিলাম। আসলে শহরে থাকার কারণে আমি একা একা থাকি, তো আমার এরকম ছেলে শহরে পাওয়াই যায় না। তখন আমি ওকে বললাম, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবো। আমার বাসায় তুমি কাজ করবে, আমার এই মেয়েটাকে দেখাশোনা করবে, আমি অফিসে চলে গেলে আর বাসায় কিছু টুকটাক কাজ। তোমার বেতন খুব একটা বেশি দিতে পারবো না, ঠিক আছে? 10,000 টাকা বেতন দেবো, তাতে কি তোমার পোষাবে? তখন সে বলল, ম্যাডাম এই টাকা তো আমার অনেক পোষাবে। আমি তো স্যারের দোকানে 7,000 টাকা মাত্র পেতাম, আপনি আমাকে আরও 3,000 টাকা বেশি দিচ্ছেন, আমার তো অনেক ভালো। তখন আমি বললাম, ঠিক আছে 10,000 টাকা দিব, আর টাকা খাওয়া সব কিছু আমার। তখন ছেলেটা অনেক খুশি হলো। তখন আমি দেখলাম কিছুক্ষণ পর আমার মা বাবা আসলো। আমি তাদের সাথে কোনো কিছু না বলে কোনো কথাই বললাম না। আমি জেইনের বিয়ে খাওয়া দাওয়া পর আমি চাচাকে বললাম, চাচা এই যে আমি এই ছেলে জামাল, আমি ওকে নিয়ে যাচ্ছি, ও নাকি তোমাদের বাসায় কাজ করে। আসলে একটা কাজের মানুষ আমার দরকার আমার মেয়েটাকে দেখাশোনার জন্য। তখন বন্ধুরা, জেইনের বিয়ে শেষে আমি চলে আসলাম জামালকে নিয়ে শহরে। জামালকে নিয়ে শহরে আসার পর আমি জামালকে বাসার সমস্ত কাজকর্ম আমি ওকে দেখিয়ে দিলাম। আমি দেখেছি ছেলেটা খুব ভালোভাবে বাসার থালা বাসন থেকে শুরু করে ফ্লোর মুছা সব কিছু খুব সুন্দরভাবে করতেছে। ঠিক আছে, দারুণভাবে কাজ করছে। তাছাড়া আমার মেয়েটা ওর কোলে থাকে, কোনো কান্নাকাটি করে না, হাসে, খেলাধুলা করে। এটা তো খুব ভালো। আসলে এরকম একটা মানুষই আমি খুঁজছিলাম। তো বন্ধুরা, আমি পরের দিন খাওয়া দাওয়া শেষ করে রাতে ঘুমিয়ে পড়লাম। আমি জামালকে বললাম, জামাল একটা কাজ করো, তুমি গিয়ে তোমার রুমে ঘুমিয়ে পড়ো, আর আমি আমার মেয়েটাকে নিয়ে এই রুমে ঘুমিয়ে পড়ছি, আর তোমার রুমটা এটা। আর শোনো, সকালবেলা ঘুম থেকে উঠে তুমি যদি আগে উঠো আমাকে ডাক দিও, আর আমিও আগে উঠে তোমাকে ডাক দেবো, আর এটা তুমি তোমার নিজের ঘর মনে করবে, ঠিক আছে? তারপর সে আমাকে বলল, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি ঘুমিয়ে পড়তেছি গিয়ে। তারপর বন্ধুরা, সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পর আসলে একটু নাস্তা বাস্তা বানাবো, তখন দেখছি জামালে উঠে গেল, ও কফি টফি বানাচ্ছে। আমি নাস্তা টাস্তা খাওয়ার পর ওয়াশরুমে গেলাম, ফ্রেশ হয়ে আমি অফিসের জন্য রেডি হচ্ছি। আমি অফিসে যাব এমন অবস্থায় আমার মেয়েও ঘুম থেকে উঠে গেল। দেখলাম মেয়েকে মুখ হাত ধুয়ে জামাল কোলে নিয়ে বসে আছে। আমি আসলে অফিসে যাওয়ার সময় প্রতিদিন আমার মেয়েকে আদর করে যাই, ওর গালে মুখে আমি চুমু দিয়ে যাই। যেহেতু প্রায় 8 ঘন্টা পর আমাকে আসতে হবে, মেয়েটাকে একটু আদর করে যাই। আর জামাল আসার পর থেকে আমি আমার বাসায় যে কাজের মেয়েটা ছিল, কাজের বউ আসতো, ওকে আমি না করে দিয়েছি, কারণ এখন আর ওই কাজের মেয়ে দরকার নেই, ঠিক আছে? তখন জামাল, আমি আসলে হঠাৎ করে খেয়াল করলাম যে আমার মেয়েটাই প্রায় জামালের কোলে, আমি আমার মেয়েটার গালে চুমু দিতে গিয়ে মেয়েটা মুখ সরিয়ে নিল, আর মেয়েটা মুখটা সরিয়ে নিতেই আমার চুমুটা গিয়ে লেগে গেল জামালের গালে। তখন আমি আসলে একটু লজ্জা পেয়ে গেলাম। আমি জামালকে বললাম, উফ তাই, সরি, আসলে আমি আমার মেয়েটাকে আদর করতে চাচ্ছিলাম, তো তোমার গালে ভুল করে লেগে গেল, কিছু মনে করো না ভাই। তো আমি আর সেদিন কোনো কিছু মনে করি নাই। আসলে জামাল বলল, না 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 না, আপনি আমার ম্যাডাম, আসলে আমি তো বুঝি আপনি আপনার মেয়েটাকে কত ভালোবাসেন, কত আদর করেন। না ম্যাডাম, এটা তেমন কোনো সমস্যা না, আমি কিছু মনে করি নাই। তো আমি আসলে চলে গেলাম সরল মনে, ও সরল মনে বাসায় রইল। তারপর অফিস থেকে বিকেলে আসার সময় আমি কিছু বাজার থেকে বাজার করে নিয়ে আসলাম। আসার পর জামাল আর আমি মিলে সেগুলো রান্না বান্না করে আমরা রাতের খাবারে একসঙ্গে আসলে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে রইলাম। তখন দেখলাম আমার মেয়েটা দিনে ঘুমিয়েছে, ও রাত আসলে ঘুমিয়ে পড়ে। আগে আমি জামালকে বললাম, আজকে দিনে ঘুমিয়ে যা, তো এজন্য মনে হয় রাতে ঘুমাতে লেট হচ্ছে। তখন মেয়েটা ওর কাছ থেকে যেন আসতেছে না, খুব কান্নাকাটি করছে। তো আমি জামালকে বললাম, জামাল একটা কাজ করো, তুমি আমার রুমে চলে আসো, মেয়েটা যখন ঘুমিয়ে পড়বে তখন তুমি তোমার রুমে চলে যেও, ঠিক আছে? তখন জামাল আমাকে বলল, ঠিক আছে ম্যাডাম। তখন বন্ধুরা, আমি দেখলাম আমি ঘুমিয়ে পড়ছি, কিন্তু আমার মেয়েটা কোনোভাবেই যেন ঘুমাচ্ছিল না। জামালের সঙ্গে ওই পুতুল তারপর হচ্ছে খেলনা নিয়ে খেলা করতেছিল।
তো জামাল মেয়েটাকে এক প্রকার ঘুম পাড়িয়ে সে তার রুমে চলে যায়। আমি প্রতিদিনের মতো এদিনও ঘুম থেকে উঠে নাস্তা করে গোসল করে তারপর আমি অফিসে যাব। তো কিছুক্ষণ আগে দেখি মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে। আমি গেলাম আজকে আবার মেয়েটাকে আদর করতে। আমি মেয়েটাকে বললাম, মা ঈশা এদিকে আসো, মামি তোমাকে একটা পাপ্পি দেই, এদিকে আসো মা। এই কথা বলে আমি আমার ঠোঁট দুটো ঈশার দিকে আমি বাড়িয়ে নিলাম। এমন করে ঈশা হঠাৎ করে তাকে আমি তার ডোটে চুমু দিব, হঠাৎ করে আমার মেয়েটা তার মুখটা সরিয়ে নিল। সরিয়ে নিতেই আমার আসলে আমি যখন চুমুটা দিচ্ছিলাম তখন চোখটা বন্ধ করে দিচ্ছিলাম। আসলে জানাই না, আমরা মেয়েরা মনে হয় চোখ বন্ধ করে চুমু দেই। তো চোখ বন্ধ করার কারণে বন্ধুরা আমি খেয়াল করলাম হঠাৎ করে আমার চুমুটা জামালের ঠোঁটে গিয়ে স্পর্শ করলো এবং জামালও বেশ কিছু মজা পেয়ে গেল। আমার জিবার কিছু থুতো জামালের মুখে চলে গেল। মনে করেন একা রসালো একটা চুমু ছিল এটা। আমি সেদিন আসলে খুব লজ্জা পেয়ে গিয়েছিলাম। আমি জামালকে সেদিনের মতো আবারও বললাম, সরি, আমি আসলে ঈশাকে চুমু দিতে গিয়ে তোমাকে খোকন দিয়েছি। মেয়েটা ও বড্ড শয়তান হয়ে গেছে ইদানিং আমার কাজে আসতে চায় না। আমি ওকে আদর করলে মানে আমার আদরও নিতে চায় না। মনে হচ্ছে এমন একটা ভাব যেন ওর বাবার কুলে আছে। আর মেয়েরা তো তাদের বাবাদেরকে এমনিতেও বেশি ভালোবাসে। তো জামাল আমি খেয়াল করলাম একটু লজ্জা পেয়ে গেল আজকে আমি জামালকে সরিয়ে না বলে আমি সেখান থেকে খুব দ্রুত বের হয়ে চলে গেলাম। আমি আসলে জামালের চোখে কোনোভাবে চোখ রাখতে পারছিলাম না। এটা কি হয়ে গেল? গতকালকে জামালের গালে চুমু দিলাম, আজকে জামালের ঠোঁটে একেবারে বরাবর একটু ভিজা একটু চুমু দিলাম। আমার মুখে অনেক থু তো ওর মুখে চলে গেছে, ওর মুখে অনেক থু আমার মুখে চলে এসেছে। ছি, এমন একটা অবস্থা! আমি কি যে করে আমি সারা দিন অফিসে এসে আমার মাথায় শুনে এটাই ঘুরপাক খাচ্ছিল যে জামাল ছেলেটা আসলে কি ভাববে বলুন তো। এদিকে বন্ধুরা, আমার বয়স প্রায় 27 বছর বয়স, জামালের 17 কি 18 বছর বয়স হবে। ছেলেটা তো অবশ্যই খুব পেয়ে গিয়েছিল, কারণ ঠোঁটে চুমু দেওয়াটা আসলে একটু মানে কেমন জানি একটা ব্যাপার স্যাপার হয়ে দাঁড়ায়। ঠোঁটে চুমু দেওয়া এটা সাধারণত প্রেমিক প্রেমিকা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অথবা দেখা গেছে যারা স্বামী স্ত্রী, এরকম একটা ব্যাপার। তো আমি সেদিন খুব লজ্জায় ছিলাম। অফিসে সারাক্ষণ আমার মাথায় এই একটা জিনিসই ঘুরপাক খাচ্ছিল যে এটা কি হয়ে গেল। হ্যাঁ, এটা কি হয়ে গেল। আসলে বন্ধুরা, সত্যি কথা বলতে দীর্ঘ এই 3 বছর, প্রায় 3.5 বছর হয়ে গেছে আমি আমার স্বামীর সঙ্গে মানে আদর সোহাগ ভালোবাসায় কোনো কিছুতে আমি লিপ্ত নেই। স্বামীর ভালোবাসা কি এটাও আমি এখন বলে যেতে বসেছি। কারণ একজন বিবাহিত নারী যখন অনেক দিন একা থাকতে থাকতে একটা অভ্যস্ত পরিণত হয়ে যায়, তখন সে আসলে একা মানিয়ে নেয়। কারণ তার আশপাশে যখন পুরুষ মানুষ থাকে তখন হয়তো সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, কিন্তু একটা পুরুষ মানুষ যখন আপনার কাছে থাকে তখন আর আপনার কোনো কিছু মাথায় কাজ করে না। তো যখন সে একা থাকে তখন সে মানিয়ে নেয়। আসলে ওর বাবাকে আমার কাছ থেকে চলে যাওয়ার পর আমি দীর্ঘদিন যুদ্ধ করেছি, একা একা আমার খুব কষ্ট হচ্ছিল। তারপরও আমি আমার নিজেকে অনেক কষ্ট করে আমি নিজেকে মানিয়ে নিয়েছি, কিন্তু এখন যেন আমি নিজেকে কোনোভাবেই মানিয়ে নিতে পারছিলাম না। সেদিন আমার মনে হঠাৎ করে একটা বিজারা যে উঠেছে, আমার ভিতরে একটা উত্তেজনা কাজ করেছে। আমার কাছে মনে হচ্ছে, ইস, এখন যদি আমার স্বামী আমার কাছে থাকতো, সে আমাকে কতই না আদর করত, সে আমাকে কতই না ভালোবাসতো। সে তার নিজের মতো করে আমাকে উজাড় করে, তার সব ভালোবাসা আমাকে উজাড় করে দিত। ইস, সেদিন আমার কাছে বারবার এমন কিছুই মনে হচ্ছিল। যাই হোক, মনের অনেক কিছু মানে নিজের অজান্তেই সেদিন আমি অনেক কিছু ভেবে ফেলেছিলাম। এই সমস্ত কথা কখন যে আমি ভাবতে ভাবতে দেখি আমার অফিসের টাইম শেষ হয়ে পড়েছে। তখন আমি ভাবতেছি যে আজকে বাসায় যাব কি না। আসলে আমার জামালের ঘটনাটা যতবারই মনে পড়ছে আমার ভিতরে কেমন যেন একটা লজ্জা কাজ করছে। যাই হোক, যেহেতু আমার মেয়েটা খুব ছোট, বাসায় তো আমাকে অবশ্যই যেতে হবে। তখন আমি কোনো কিছু চিন্তা না করে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় যেতেই বন্ধুরা, আমি যখন গিয়ে কলিং বেলারটা বাজালাম দরজার সামনে, ঠিক তখন জামাল আমার দিকে তাকিয়ে আছে। বন্ধুরা, আমিও চোখে চোখ রেখে কোনোভাবেই আমি তাকাতে পারছিলাম না। আমার খুব লজ্জাও ছিল, এতটাই লজ্জা হচ্ছিল যে আমি ওর দিকে চোখের দিকে তাকিয়ে কোনো কথাই আমি বলতে পারতেছিলাম না। আমি ডাইরেক্ট দরজা খোলা মাত্রই একদম ভিতরে চলে গেলাম। দৌড়ে গিয়ে আগে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে জামালকে আমি বললাম, জামাল, আমার মেয়েটাকে দিয়ে যাও। বন্ধুরা, আমার মেয়েটা এতটাই ওর জন্য পাগল হচ্ছিল যে ওর কাছ থেকে যেন আমার কোলে আসতেই চাইছিল না। তখন আমি কি করব আমি ভাবতে পারতেছিলাম না। আমি রান্নাঘরে গেলাম, রান্না করলাম। তখন আমি জামালকে বললাম, ডাইনিং টেবিলের সময় মেয়েটাকে নিয়ে রান্না করে আমরা সবাই খাবার খেলাম। খাওয়ার পর আমি মেয়েটাকে বললাম, মা, এখন তুমি বড় হয়েছ, তুমি যদি সারাদিন এইভাবে আঙ্কেলের কাছে, তোমার মামার কাছে যদি এভাবে তুমি পড়ে থাকো, তোমার মা সারাদিন পর অফিস থেকে আসে, মাকে একটু সময় দিবা না? আসো, চল আমরা ঘুমাবো। আমার মেয়েটা কোনো আসতে ছিল না, মেয়েটা টুকটাক কথা বলে এখন মেয়েটা বলতেছিল, মা, আজকে থেকে আমাদের মামাও আমাদের সঙ্গে ঘুমাবে। আমি বললাম, মা, এরকম বায়না করে না, তোমার মামা অনেক বড় মানুষ, তোমার মতো ছোট না, বুঝছো? তোমার মামাকে আলাদা থাকতে হবে, সে তোমার মামা হয়, তোমার বাবা হয় না, বুঝেছো? তখন বলল, বাবা হবে, সমস্যা কি? আসলে ও ছোট্ট একটা মেয়ে, আমি বুঝতেছি না ওকে এগুলো শেখায় কে। তখন আমি ওকে বললাম, তুমি এগুলো কোথা থেকে শিখছো মা?
কে বলছে তোমাকে? দেখো, তোমাকে আর এগুলা নিয়ে কোনো কিছুই বলতে হবে না, আর কোনো কিছু বুঝতে হবে না। তুমি চলে আসো, চলো আমরা এখন বাসা যাব, কোনো কিছু না বলে। বন্ধুরা, আমি আমার রুমে চলে আসলাম। দেখলাম যে আমার মেয়ে এসে কোনোভাবেই আসছে না। সে বলছে আজকে মামা আমাদের সঙ্গে ঘুমাবে, না হলে আমি ঘুমাবো না। আমি বাধ্য হয়েই পরে জামালকে বললাম, জামাল, একটা কাজ করো, আমার মেয়েটা যেহেতু এত বায়না ধরে ফেলেছে, আসলে ও এখন কোনোভাবেই কারো কথাই শুনবে না। ও আসলে আমার মতোই এক প্রকার খুব জেদি মানুষ। আচ্ছা, তুমি আমার সঙ্গে থাকতে তোমার কোনো সমস্যা নাই তো? একটা কাজ করো, আমি এই পাশে ঘুমাচ্ছি, ডান পাশে, হ্যাঁ, মাঝখানে তুমি ওকে দাও, আমার মেয়েটাকে দাও, আর তুমি এক পাশে ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? তার অন্তত মেয়ে তাও আমার কাছে থাকবে, ঠিক আছে? আর তোমার কোনো সমস্যা নেই তো? জামালা আমাকে বলছে, না ম্যাডাম, আমার কেন সমস্যা হবে? আমার তো কোনো সমস্যা নেই। আপনি ম্যাডাম মানুষ, আমাকে যা বলবেন আমি তাই করতে রাজি। তো ঠিক আছে ম্যাডাম, আমি ঘুমিয়ে পড়ছি এখানেই। তখন দেখলাম আমার মেয়েটা ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আসলে বন্ধুরা, ছোট বাচ্চা তো এত কিছু বোঝে না, আর বাচ্চারা বিশেষ করে মা বাবার সঙ্গে বেশি থাকতে চায়। তো আমার মেয়েটা, আমি যতটুকু বুঝলাম, জামালের কাছে আসলে একটা বাবার একটা আদর চা, বাবার একটা ফিল পায়, যে কারণে জামালের কাছে থাকতে পছন্দ করে বা ভালোবাসে। যাই কিছু হোক, তখন আমি আর আমার মেয়েটাকে কোনো কিছু বললাম না। তখন থেকে জামাল আমার সঙ্গে আমার রুমে থাকা শুরু করলো। তখন আমি জামালকে বললাম, জামাল, মেয়েটা যে পর্যন্ত বড় না হচ্ছে ততক্ষণ তুমি আমার কাছে থাকবে, ঠিক আছে? আর শোনো, তোমার বাসা থেকে কি ফোন টোন দিয়েছিল? কথা বলছো, আলাপ টালাপ করছো? তোমাকে নিয়ে আসার পর তো আর কোনো কথাই হলো না। জামাল বলতে, ম্যাডাম, আমাকে প্রতি 3 মাস পর পরই একবার আমাকে ছুটি দিতে হবে, 3 দিনের। আমি 3 দিনের জন্য বাড়িতে যাব। আর আমাকে টাকা আপনি প্রতি মাসে না দিলেও চলবে। 3 মাস পরে আমি যখন বাড়িতে যাব, আপনি চাইলে আমাকে তখনও টাকাগুলো একসঙ্গে দিতে পারেন, তাতে আমার কোনো সমস্যা নেই। বন্ধুরা, সেদিন রাত্রে আসলে আমার সঙ্গে এমন কিছু ঘটবে, এমন কিছু ঘটনা হবে, যেটা আমি কখনো আসলে মাথায় আনে নাই। আমি কখনো কল্পনাও করি নাই যে আমার সঙ্গে আসলে মাঝরাতে এমন একটা কিছু হবে, বা যাই হোক, আমি সেটা তোমাদের কাছে খুলে বলতেছি, না হলে তোমরা আবার কোনো কিছুই বুঝবে না। আমি আসলে বন্ধুরা ঘুমের মধ্যে প্রচুর পরিমাণে ঠ্যাং ঠুং এগুলো নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না, ঠিক আছে? একটু চাট কি বলে এটাকে, লড়াচড়া একটু বেশি করে আর কি, ঠিক আছে? এটা আমার একটা অভ্যাস। রাত যখন ঘড়ি কাটে 11টা বাজে, আমি আসলে আমার ঠ্যাং হাত আমি অনেকটাই দিয়ে দিলাম জামালের উপরে। আর আমার মেয়েটা দেখে ছোট মানুষ তো, ওপরের দিকে ঘুমিয়ে আছে। কিছুক্ষণ পর বন্ধুরা, আমি আসলে জামালের ওপরে আমার ট্যাং হাত যাওয়ার পরে আমার শরীরে এক প্রকার একটা উত্তেজনা চলে আসলো। আসলে হয় না যে, মনে করেন যে একটা পুরুষ মানুষের একটা শরীর বা অঙ্গ প্রত্যঙ্গ যদি একটা নারী শরীরের সঙ্গে লাগে, তাহলে কিন্তু নিজেকে কোনোভাবে আর ঠিক রাখা সম্ভব হয়ে ওঠে না। নিজেকে কিন্তু আর কন্ট্রোলে রাখা কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না। আসলে জামালের শরীরটা যখন আমার শরীরের সঙ্গে লেগেছিল, তখন আমার কাছে মনে হচ্ছিল যে একটা দমকা হাওয়া এসে আমার শরীরের ওপর বড় করেছে। একটা দমকা হাওয়া আমার শরীরের ওপর লেগেছে, এত একটা উত্তেজিত। আর সেদিন আমি জানি না, আমার খুব বেশি আমার হাজবেন্ডের কথা মনে পড়তেছিল, যে বিয়ের পর উনি আমাকে আসলে কিভাবে আদর করেছিল, আমাকে কিভাবে ভালোবাসেছিল। সেদিন আসলে আমার এই বিষয়গুলো আসলে খুব বেশি মনে পড়েছিল। আমি নিজেকেই অনেক আটকে রাখার চেষ্টা করেছি, নিজেকে কন্ট্রোলে রাখার অনেক চেষ্টাই আমি করেছি, কিন্তু সবশেষে আমি ব্যর্থ ছিলাম। কোনোভাবেই নিজেকে আটকাতে পারতেছিলাম না, নিজের ওপর নিজের কোনো কন্ট্রোলে রাখতে পারতেছিলাম না। আর তাছাড়া জামাল ছেলেটা এত সুন্দর, অল্প বয়স, ওকে দেখে তো আরও নিজেকে কোনোভাবে কন্ট্রোলে রাখতে পারতেছিলাম না। কেন জানি মনে হচ্ছিল, একটু ভালোবাসা পাই না, একটু সোহাগ পাই না। তারপর বন্ধুরা, আমার মেয়েকে আমি সরিয়ে দিলাম এক সাইডে, আমি জামালের পাশে শুয়ে পড়লাম। ওকে আমি ভালোভাবে জড়িয়ে ধরলাম, ভালোভাবে আমার হাত ঠ্যাং সব কিছু ওর উপরে দিলাম। আমি দেখলাম জামালও এতক্ষণ শরীরটা একটু আর একটু গরম হয়ে যাচ্ছে, একটু কেমন হয়ে যাচ্ছে। তখন আমি বুঝতে পারলাম যে জামালও ধীরে ধীরে নিজেকে একটু করতো আর কি। তখন আমার একেবারে অনেক ভালো লাগা কাজ করতেছিল। কিছুক্ষণ পর বন্ধুরা, আমি খেয়াল করলাম যে আমি আর নিজের কন্ট্রোলে নাই। তখন জামাল ঘুম থেকে উঠে গেল, উঠে আমাকে বলছে, ম্যাডাম, এই আপনি কি করছেন? এটা তো ঠিক না ম্যাডাম, এটা তো অন্যায় কাজ, এটা তো পাপ কাজ, এরকম কিছু আমাকে বলছে। তখন আমি জামালকে বললাম, দেখো জামাল, আমার বিয়ে হয়েছে আজকে 3 বছর, তোমার দোলাভাই এখন আমার কাছে নেই, সে আমাকে ছেড়ে চলে গেছে। আসলে সে একটা প্রতারক,
জামাল, আমি নিজেকে আটকানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি কোনোভাবে আর পারতাছি না। জামাল, তুমি একটা সুযোগ আমাকে দাও। দেখো, তোমার বেতন 10,000, না, আমি তোমাকে অনেক টাকা বাড়িয়ে দেব, তুমি কারো কাছে কোনো কিছু বলো না। ঠিক আছে, সে আমাকে এই কথাগুলো বলছে। তো এখন আমি আসলে কোনোভাবে তখন নিজের উপর নিজেকে আর কোনোভাবে আটকে পাচ্ছিলাম না, কোনোভাবে কন্ট্রোল করতে পারতেছিলাম না। তখন আমি জামালকে বললাম, আচ্ছা জামাল, তোমাকে আমি টাকা দেব, প্লিজ তুমি কারো কাছে কোনো কিছু বলো না। তখন জামাল বলল, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, কোনো সমস্যা নেই, আপনি যেভাবে চাচ্ছেন সেভাবেই হবে। তখন ওই দিন রাতে বন্ধুরা নিজের অজান্তেই কাজের ছেলের সঙ্গে এরকম একটা কিছু আমার সঙ্গে হয়ে গেল। আর বিশেষ করে ছেলেটার এত পাওয়ার ছিল, মানে এত শারীরিক শক্তি, আমি তো বুঝতে পারি না। আমি মনে মনে ভাবছিলাম, বাচ্চা এতক্ষণ একটা ছেলে কি করবে আমার সঙ্গে। হ্যাঁ, সে হয়তো উঠবে না, কিন্তু বন্ধুরা, মানে গ্রামের আসল যে শক্তি, এটা আমি সেদিন বুঝলাম।